এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে একদম গভীরে প্রবেশ করা যাক। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কিন্তু কোনো সাধারণ প্রাচীন পুঁথি নয়। আমরা কথা বলছি শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে, যাকে আধুনিক মনস্তত্ত্ব আর নেতৃত্বের একটা অত্যন্ত সুদৃঢ় আর কার্যকারী রূপরেখা হিসেবে অনায়াসে বিবেচনা করা যায়। হাজার হাজার বছর আগের এই টেক্সট শুধু আধ্যাত্মিকতার জগতেই আটকে নেই, বরং আজকের এই আধুনিক জীবনের নানা জটিল সমস্যার দারুণ সব যৌক্তিক সমাধানও এতে লুকিয়ে আছে। আজকের এই আলোচ্যসূচিটি আসলে আমাদের এই গোটা বিশ্লেষণের একটা আর্কিটেকচারাল ম্যাপ বা স্থাপত্যিক নকশা হিসেবে কাজ করবে। একদম প্রাচীন ঐতিহাসিক ভিত্তি থেকে শুরু করে একটি সুশৃঙ্খল দর্শন, গীতার মনস্তত্ত্ব, প্রাচীন নেতৃত্বের পাঠ এবং সবশেষে প্রাত্যহিক অনুশীলন, এই প্রতিটি ধাপে আমরা লজিক্যালি এগিয়ে যাব। তো আমাদের প্রথম পর্ব প্রাচীন ভিত্তি, পরিধি এবং উৎস। মহাভারতের কুরুক্ষেত্রের সেই বিশাল আর নাটকীয় যুদ্ধক্ষেত্রটিকে একবার কল্পনা করুন তো। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তটি হল এই গভীর দার্শনিক কথোপকথনের মূল পটভূমি। এখন এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল এই টেক্সটের বিশাল পরিধি। একটু ভেবে দেখুন, 18টি অধ্যায় আর মোট 700টি শ্লোক রয়েছে এতে। আর এর মধ্যে 574টি শ্লোকই রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে খোদ শ্রীকৃষ্ণের বলা। আধুনিক যুগে এই প্রাচীন টেক্সটের বেশ কিছু নিরপেক্ষ একাডেমিক মূল্যায়ন হয়েছে, যেমন গবেষক ইথামার থিওডোরের অত্যন্ত সুচারু একটি পিয়ার রিভিউড কাজের কথা বলা যায়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তার এই গবেষণায় কিন্তু গীতাকে শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ হিসেবে দেখা হয়নি, বরং একে একটি সম্পূর্ণ স্বাধীন এবং সুশৃঙ্খল দার্শনিক কাঠামো হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, একটি সুশৃঙ্খল দর্শন, তিনতলা বাড়ির ধারণা। ঐতিহাসিক পটভূমি থেকে বেরিয়ে এবার আমরা এর ফিলোসফিক্যাল আর্কিটেকচার বা দার্শনিক কাঠামোর দিকে একটু নজর দেব। গবেষক থিওডোর এই গোটা দর্শনটিকে একটি তিনতলা বাড়ি বা 3 স্টোরি হাউস এর সাথে তুলনা করেছেন, যা সত্যিই চমৎকার। ধরুন, একদম নিচতলায় রয়েছে একটি মৌলিক আর্থসামাজিক কাঠামো, যাকে ধর্ম বা ডিউটি বলা হয়। এটি একটি নৈতিক মই বা ইথিক্যাল ল্যাডার দিয়ে উপরের তলাগুলোর সাথে যুক্ত। এই কনসেপ্টটা পরিষ্কারভাবে দেখায় যে কিভাবে একজন মানুষ তার বেসিক দায়িত্ব পালন থেকে শুরু করে ধীরে ধীরে আত্মিক রূপান্তরের মাধ্যমে একদম উচ্চতর আর মুক্ত চেতনার স্তরে পৌঁছাতে পারে। চলুন এবার আমরা 3 নম্বর পর্বে প্রবেশ করি এবং দেখি কিভাবে এটি গড়ে ওঠে। গীতার মনস্তত্ত্ব, প্রাচ্যের প্রজ্ঞা, পাশ্চাত্যের বিজ্ঞান। এতক্ষণ আমরা ম্যাক্রো লেভেলের দর্শন নিয়ে কথা বলছিলাম, এবার সেখান থেকে ফোকাস ঘুরিয়ে একদম মানুষের ভেতরের মাইক্রো লেভেলের মনস্তত্ত্বে ঢোকা যাক। শুনলে অবাক লাগতে পারে, আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণাও কিন্তু এখন এই প্রাচীন শ্লোকগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে স্টাডি করছে। মানুষের আইডেন্টিটি, কনশাসনেস বা চেতনার বিভিন্ন স্তর এবং আমাদের ইমোশন রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো বুঝতে এই শাস্ত্রীয় দর্শন আজ আধুনিক বিজ্ঞানের বড় একটা হাতিয়ার হয়ে উঠেছে। আর এখানকার একদম বেসিক বা মূল ভিত্তিপ্রস্তরটিই হল আত্মার ধারণা। আত্মাকে সংজ্ঞায়িত করা হয়েছে এমন এক শাশ্বত সত্তা হিসেবে যা আমাদের ভৌত শরীর আর সদা পরিবর্তনশীল মনের থেকে সম্পূর্ণ স্বাধীন। এই কনসেপ্টটা গ্র্যাস্প করা বা গভীরভাবে বুঝতে পারাটা কিন্তু মনস্তাত্ত্বিক দৃঢ়তা বা সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স গড়ে তোলার ক্ষেত্রে একটা অ্যাবসলিউট বেডরক হিসেবে কাজ করে। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরেছে যে কিভাবে প্রাচীন সংস্কৃত কাঠামো আধুনিক এবং প্রমাণভিত্তিক মনস্তাত্ত্বিক তত্ত্বগুলোর সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। একবার ভেবে দেখুন, গীতার ইমোশন কন্ট্রোলের আইডিয়াটা আধুনিক কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আবার ফলাফলের প্রতি অনাসক্তি মিলে যায় অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপির সাথে। ল্যাঙ্গুয়েজ আলাদা হলেও মূল সাইকোলজিটা কিন্তু একই। এবার 4 নম্বর পর্ব, প্রাচীন নেতৃত্বের পাঠ, যুদ্ধক্ষেত্রের বাইরে। মানুষের ভেতরের ইমোশনাল ব্যালেন্স বা মনস্তাত্ত্বিক ভারসাম্য নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন এই ইন্টারনাল স্ট্যাবিলিটি থেকে বেরিয়ে এক্সটার্নাল অ্যাকশন এবং কার্যকরী নেতৃত্বের দিকে তাকানো যাক। আইআইএম ব্যাঙ্গালোরের একটি চমৎকার অ্যানালিসিস থেকে প্রাপ্ত এই দুটি ভিন্ন ধরনের কাজের পরিবেশের তুলনাটি একটু খেয়াল করুন। একদিকে রয়েছে মার্কেট কন্ট্রাক্ট, যা কেবলই ব্যক্তিগত স্বার্থের দ্বারা চালিত, শুধু বেতনের জন্য কাজ করা আর এক্সট্রা এফোর্টের জন্য এক্সট্রা টাকা খোঁজা। অন্যদিকে একজন সত্যিকারের লিডার তৈরি করেন একটি সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট। এখানে কর্মীরা কর্তব্যের ডাকে সাড়া দেয়, ওনারশিপ নেয় এবং বৃহত্তর কোনো উদ্দেশ্যের জন্য স্বাভাবিক নিয়মের বাইরে গিয়েও কাজ করতে প্রস্তুত থাকে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, প্রকৃত মহান নেতারা কখনোই আত্মকেন্দ্রিক থাকেন না। তারা পরস্পর ভাব বা মিউচুয়াল ডিপেন্ডেন্সের
এই ইউনিভার্সাল নীতিটি অন্তর থেকে গ্রহণ করেন। একটা বড় মাপের এবং সাস্টেইনড ট্রান্সফরমেশন আনতে গেলে একে অপরের পরিপূরক হয়ে কাজ করা এবং পারস্পরিক সংযোগকে সম্মান জানানো ছাড়া কোনো শর্টকাট নেই। আর এরই সাথে আমরা পৌঁছে গেছি আমাদের একদম শেষ পর্বে, 5 নম্বর পর্ব, প্রাত্যহিক অনুশীলন এবং কার্যকরী অভ্যাস। এতক্ষণ আমরা লিডারশিপের বড় বড় সব আর্কিটেকচার নিয়ে আলোচনা করেছি। এবার চলুন দেখি এই পুরো ব্যাপারটাকে কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট অ্যাকশনেবল হ্যাবিটস বা অভ্যাসের মাধ্যমে কাজে লাগানো যায়। সমসাময়িক পত্রিকা এই সময়ের একটি অত্যন্ত প্রাসঙ্গিক আর্টিকেলে এই টেক্সটটি নিয়মিত পড়ার বেশ কিছু বাস্তব সুবিধার কথা বলা হয়েছে। আজকের এই ডিজিটাল যুগে যেখানে ক্রমাগত রিলস আর শর্টস দেখে দেখে আমাদের ধৈর্য প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে এই ধরনের স্টাডি আমাদের ফোকাস আর কনসেন্ট্রেশন বাড়াতে জাদুকরী কাজ করে। এটি শুধু আমাদের স্মৃতিশক্তি বা অ্যানালিটিক্যাল স্কিলই বাড়ায় না, বরং নিজের দায়িত্ববোধের প্রতি একটা পরিষ্কার ধারণা তৈরি করে দেয়। আলোচনা শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। ফলাফল নিয়ে অকারণে মাথা না ঘামিয়ে নিঃস্বার্থভাবে নিজের কাজটা করে যাওয়ার যে শিক্ষা কর্মযোগ দেয়, তা কি আধুনিক জীবনের এই তুমুল স্ট্রেস আর মানসিক অবসাদ দূর করার চূড়ান্ত প্রতিষেধক হতে পারে না? এই প্রাচীন ফিলোসফিগুলোকে আজকের লাইফস্টাইলের সাথে ইন্টিগ্রেট করতে পারলে আমাদের প্রতিদিনের উদ্বেগগুলো কিন্তু অনেকটাই পাল্টে যেতে পারে। এই প্রশ্নটি নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি।